সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 12টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। উপনিষদে উক্ত চৈরাবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না, বসে পড়ো, এগিয়ে যাও। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। উত্তর হবে ক নম্বর অপশান, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। পরের প্রশ্ন, এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ 36 মাইল, 45 মাইল, 60 মাইল, 70 মাইল। উত্তর হবে 45 মাইল। আলাস্কার পর্বতটির নাম আরাবল্লী, মাউন্ট চেম্বারলিন, হিমালয়, নীলগিরি। উত্তর হবে মাউন্ট চেম্বারলিন। অর্নি বলতে বোঝায় বট গাছ, আম গাছ, বেল গাছ, চিত্রক গাছ। উত্তর হবে চিত্রক গাছ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি? তেজপাতে তেজ কেন? ঝোলা গরু কিসে দেয়? কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে? কোনটি না? উত্তর হবে ঝোলা গুড় কিসে দেয়? চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ 1943 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1976 খ্রিস্টাব্দে, 1980 খ্রিস্টাব্দে ঘটেছিল। উত্তর হবে 1943 খ্রিস্টাব্দে ঘটেছিল। প্রদত্ত কোন বানানটি ভুল? উত্তর হবে সূর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 সালের 25শে আগস্ট, 26শে আগস্ট, 1 সেপ্টেম্বর, 2রা নভেম্বর। উত্তর 25শে আগস্ট। স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন যামিনী রায়, কামিনী রায়, লীলা রায়, স্বর্ণময়ী দেবী। কামিনী রায়। জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি ব্রাহ্মসঙ্গীতী বলে পরিচিতি পায় যে পত্রিকায়, তার নাম হলো উত্তর হবে তত্ত্ববোধিনী। নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি হলো সরকার বাগান, জোড়াসাঁকো, চালতলা বাগান, হেদুয়া। উত্তর হবে সরকার বাগান। চিরদিনের কবিতাটিতে যে কাব্যগ্রন্থ রয়েছে তার নাম ছাড়পত্র, মিঠে করা, পূর্বাভাস, ঘুম নেই, ঘুম নেই। কোনটি ধর্নাত্মক শব্দ? উত্তর হবে ঝিরঝির। প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ। দুই দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 14টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, রবীন্দ্রনাথ জনগণমন যে ইংরাজি নামকরণ করেন সেটি লেখো। রবীন্দ্রনাথ জনগণমনর যে ইংরাজি নামকরণ করেন সেটি হলো দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে? বর্ষামঙ্গল হবে কলকাতায় বর্ষামঙ্গল গান হবে শ্রাবণ মাসে বর্ষামঙ্গল হবে। মেঘচোর কাকে বলা হয়েছে? মেঘচোর পুরন্দর চৌধুরীকে বলা হয়েছে। কিষাণপাড়া নীরব কেন? পচা জল ও মশার অত্যাচারে কিষাণপাড়া নীরব। ওরা ভেবেছিল মনে, ওরা কারা? স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্যলোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। বক্তা কি করে নিজেদের নোট বইটি লিখলেন? বক্তা অর্থাৎ বাচ্চাটি যেখানে যা যা ভালো ভালো কথা শোনে সেগুলি সে নোট বইটিতে চটপট লিখে রাখে। কাজী নজরুলের গান রচনা অনুসারে সে সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? লেখকদের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন। এইটাই ছিল তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম 1905 সালে গাওয়া হয়। গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। গমনে সক্ষম একটি গাছের নাম হচ্ছে ক্লাইমাডোমোনাস, আর গমনে অক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে স্পঞ্জ। গমনে সক্ষম হচ্ছে ক্লাইমাডোমোনাস আর হচ্ছে অক্ষম হচ্ছে স্পঞ্জ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? ছেলেটির মনে ঝোলাগুড় কিসে দেওয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায়, দুটির কোনোটিতে সে ঠিক করতে পারে না। এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। চিরদিনের কবিতায় বাংলার যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দের? উত্তর হবে
1943 খ্রিস্টাব্দের। অর্থাৎ উত্তর লিখবে চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গিয়েছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলওয়ালা টিকিটটা কানে গুজে রেখেছিল। পরিদের রানী কেমন পোশাক পরেছিল? পরিদের রানী মাথায় সোনালি চুল, পরনে ছিল রূপালী পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? টিয়া পুঁটুলি খুলে মামুনির নখ কাটার ছোট কাঁচিটা বের করে সেটা হোটেলওয়ালাকে জন্মদিনে উপহার দিয়েছিল। পেয়াদা কাকে ধরতে এসেছিল? পেয়াদা ঘড়িওয়ালাকে, মাকুকে, সার্কাসের লোকেদের ধরতে এসেছিল। যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ দাও। যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন করণীয়, পৌত্র, গাইয়ে, এগুলো হচ্ছে যৌগিক শব্দ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। প্রতিবিষ্টি মান 3 করে 3 গুণ 6 = 18। প্রথম, তার চলবার ভঙ্গিটি বেশ মজার বা বড় মজার। কার লেখা কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কী বলেছেন? তার চলার ভঙ্গিটি বড় মজার শিবদোষ মুখোপাধ্যায়ের লেখা কারদোর কদ্দুর নামক রচনার অংশ। প্যারা চেঞ্জ করে লিখবে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যেই প্লোজোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিট তার কয়েক কিলোমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। কে দেখেছিলেন? বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও। কাজী নজরুল এর গান গদ্যাংশে লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন। একদিন বিদ্যালয়ে যাওয়ার সময় হেদোর কাছে জনগণের ভিড় দেখে লেখক জিজ্ঞাসা করে জানতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন বক্তৃতা দেওয়ার জন্য। লেখকও সেখানে দাঁড়িয়ে পড়েন অন্যদের মতো। অনেকক্ষণ পরে তিনি দেখতে পান যে এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ উন্নত ললাটে অধিকারী সেই সুপুরুষই নেতাজি কি না জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। সেই ব্যক্তিকে দর্শন করে লেখকের মন এতটাই আলোড়িত হয়েছিল যে তাকে দেবদূত বলেই তাঁর মনে হয়েছিল। চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধে, রাত ও সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে। ঘরে ঘরে প্রদীপ জ্বলে। বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সন্ধ্যা আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? কালস্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজের নাম অক্ষয় করতে চেয়েছিল। প্যারাচঞ্চলিবে কালস্রোতে মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলি স্মৃতি গ্রাস করতে পারে না যারা মানুষের হৃদয় সিংহাসন অধিকার করে আছে। পরের প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির এই অপছন্দের কারণ কি? রবীন্দ্রনাথ কলকাতা শহরের জরাজীর্ণ অবস্থা, ভিড়, ইট কাঠের বাড়ির জঙ্গল পছন্দ করেন না। কবির মনে হয় মস্ত বড় জন্তু তাকে ধরতে আসছে। আকাশের কালো রং, টিপটিপে বৃষ্টির একঘেয়েমি কবিকে বিরক্ত করে। বৃষ্টিধারা বাড়ির ছাদে ঠোকর খেতে থাকে, তাই তার গতি কমে যায়। এমন পরিবেশে মনে কোনো মুক্তি জাগে না, মনে কোনো গান জেগে ওঠে না। তাই রবীন্দ্রনাথ কলকাতা শহর পছন্দ করেন না। সবুজ ফসলে সুবর্ণযুগ আসে, এটি কার লেখা? কোন কবিতার পংক্তি? উদ্ধৃতির ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। সুবর্ণযুগ অর্থাৎ একটা বিশেষ সময় পর্বকে সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে। কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন। কবির এই প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠে মাঠে সবুজ ফসল,
দুর্ভিক্ষ কবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটেছে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে। আলোচ্য অংশে কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলায় সবুজের সুবর্ণ যুগ নেমে আসবে। পরের প্রশ্ন, জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটির রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কী জানিয়েছেন? উত্তর লিখবে, জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উপস্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। এই কারণে জাতীয় সঙ্গীত রূপে জনগণমন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল। প্যারা চেঞ্জ করে লিখবে, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটির রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাঁকে গান রচনা করতে অনুরোধ করে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা জনগণের অন্তর্যামী পথ পরিচালক যুগান্তরের মানব ভাগ্য পরিচালক তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না, একথা সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন। এইভাবেই সেই বিরোধিতার অবসান ঘটেছিল। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? বক্তার এমন ভাবনার কারণ লেখো। প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতির বক্তা হল কার্পভের কন্যা অসীমা। পুরন্দরের আবিষ্কৃত গোলকের মাধ্যমে লেক স্লেভারের সমস্ত বরফ মাত্র 25 মিনিটেই বাষ্প হয়ে মেঘে পরিণত হবে, আর সেই মেঘ কার্পভের দেশ সাইবেরিয়ায় গিয়ে বৃষ্টিপাত ঘটাতে চেয়েছেন বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। সেই প্রসঙ্গেই অসীমা বিজ্ঞানীকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। অসীমা জানেন যে এত বিশাল মেঘ কোনো স্থানে ভেঙে পড়লে সেই স্থানের দারুণ ক্ষতি হয়ে যাবে। সেই কথা শুনে নির্লিপ্তভাবে বিজ্ঞানী পুরন্দর বলেন, বড়জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। পরের প্রশ্ন, সে এক ইলাহি ব্যাপার। কোথায় ইলাহি ব্যাপার ঘটেছিল? ইলাহি ব্যাপারটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। লীলা মজুমদার প্রণীত মাখু নামাঙ্কিত কিশোর উপন্যাসে বনের মধ্যে থাকা অপূর্ব এক হোটেলকে ইলাহি বলা হয়েছে। সেই হোটেলের চেহারা দেখে সোনাটিয়া অবাক। গাছ থেকে খানকতক বড় লণ্ঠন ঝুলছে। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি করা হয়েছে। তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাঁড়িতে টকবক করে ফুটছে সুস্বাদু খাদ্য। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়ছে। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই আলো অপূর্ব ছবির মতো চিত্র তৈরি করেছে। এজন্য আলোচ্য এই উক্তিটি করা হয়েছে। পরের প্রশ্ন, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে বা ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবুও সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এভাবেই খেটে একদিন তার মাকুকে পরিপূর্ণ রূপ দিয়েছে। পরের 4 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। প্রশ্নের মান 6। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণের উপযোগিতা, একটি জলাশয়ের আত্মকথা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। লাস্টের দুটো তোমাদের টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। প্রথম দুটো আমি বলে দিচ্ছি, লিখে নাও। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। একটি দেশের একটি জাতির মেরুদণ্ড হলো ছাত্র সমাজ। দেশ ওইটা জাতির হবে, জাতির ভবিষ্যৎ। মহাবিশ্বে মাটি, জল, বাতাস, অরণ্য, পর্বত ইত্যাদি পার্থিব উপাদানগুলি নিয়ে আমাদের পরিবেশ গঠিত। মানুষ গড়ে তুলেছে তার নতুন সভ্যতা, নিজের পরিবেশ। মানুষ যবে থেকে পরিবেশের দাস না হয়ে প্রভু হয়ে বসেছে, তখন থেকে পরিবেশের অঙ্গে শুরু হয়েছে দূষণজনিত পচন ক্রিয়া।
এটা পরিবেশের অঙ্গে শুরু হয়েছে দূষণজনিত পচন ক্রিয়া। আমাদের দৈনন্দিন জীবনের আশেপাশের পরিমণ্ডলের দূষণক্লিষ্ট রূপটি উপেক্ষা করার মতো নয়। শহরের পরিবেশে বাড়ির পাশের নর্দমা আবর্জনা স্তূপ শুধু দুর্গন্ধই ছড়ায় না, তা মশা মাছিবাহিত নানা রোগের উৎসও বটে। এছাড়া আছে যানবাহনের আওয়াজ, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যা এক কথায় প্রাণঘাতী। গ্রামের পানীয় জল প্রায় আর্সেনিক যুক্ত। পুকুর ডোবা মশা মাছির রাজ্য, যেখানে সেখানে মলমূত্রের ছড়াছড়ি। বৃষ্টির জলে তা মিশে পুকুরের জল হয় অব্যবহার্য। প্যারা চেঞ্জ করে লিখবে, শহরে ও গ্রামাঞ্চলে পারিপার্শ্বিক পরিবেশের উন্নয়নে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শহর ও গ্রামে সর্বত্রই শিক্ষার্থীরা আছে। তাছাড়া স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিবেশ শিক্ষা এখন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। ছাত্রছাত্রীরা পরিবেশ শিক্ষার সঙ্গে সঙ্গে নানা ধরনের ফিল্ড ওয়ার্ক ও সমীক্ষার কাজও করছে। ফলে পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে শিক্ষা ও সচেতনতার আলোকে তারা আম জনতাকে সচেতন করবে, এটাই কাঙ্ক্ষিত। তাদের লব্ধ শিক্ষা হবে বাস্তবায়িত। প্রথমেই তারা পরিবেশ দূষিত হওয়ার কারণগুলি সম্পর্কে মানুষকে অবহিত করিয়ে তাদের বাড়ির ভিতরে ও চারপাশে গাছ লাগাবে। প্রতিবেশীদের গাছ লাগান, প্রাণ বাঁচান বলে উৎসাহিত করবে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি নিকটবর্তী অঞ্চলে জোরে মাইক বাজলে, শব্দবাজি পড়লে বা গাড়ির হর্ন বাজলে প্রতিকারের জন্য থানায় খবর দেবে। শহরাঞ্চলে আবর্জনা পরিষ্কার, জল নিকাশি ব্যবস্থা পরিদর্শন, পথের পাশে নর্দমায় মশা মাছি ধ্বংস করা, খোলা হাইড্রেন বন্ধ করা ইত্যাদি অভিযানে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। গ্রামাঞ্চলেও পরিবেশকে সুস্থ রাখার কাজে ছাত্ররা অশিক্ষিত মানুষদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে। পুকুর ডোবা পরিষ্কার করা, পথঘাট আবর্জনা মুক্ত করা, যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা, এইসব বিষয়ে মানুষকে বুঝিয়ে সক্রিয় ভূমিকা নিতে পারে। যুগে যুগে ছাত্ররাই সমাজ গঠন ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। দেশের এই তরুণ প্রাণশক্তি যদি সব দিক থেকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল হয়, তবে দেশ উন্নতির চরম শিখরে উঠতে পারে। পরের রচনা তোমাদের দেশ ভ্রমণের উপযোগিতা। অজানাকে জানা, অজানাকে চেনার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন, যা মানুষের দৃষ্টির অগোচর। তা মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে, মানুষকে সেই মুক্তি ও আনন্দের যাত্রার তৃপ্তি দান করে। ফলত মানুষ দেশ ছেড়ে বহুদূরে ভ্রমণে বের হয়। প্যারাচেঞ্জ করে লিখবে, আদিম মানুষ যাযাবর ছিল, শুধু প্রয়োজনের তাগিদে নয়, ভ্রমণ লিপ্সাতেও। নতুন স্থান, নতুন বনাঞ্চল একদিকে যেমন তাদের খাদ্যের যোগান দিত, অন্যদিকে তেমনই অদেখাকে দেখার আনন্দ প্রদান করত এই দেশ ভ্রমণ। পুঁথিগত শিক্ষা হলো নিরস। এই শিক্ষা মনে আনন্দ দেয় না। চোখে দেখা জিনিস যত সহজে মনের মধ্যে স্থান করে নেয়, অন্য জিনিস তা পারে না। পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তবের সংযোগ ঘটলে তবেই সেই শিক্ষা হয়ে ওঠে সার্থক ও পরিপূর্ণ। ভিন্ন ভিন্ন মানুষের কথাবার্তা, আচার আচরণ জীবন্ত হয়ে ওঠে এই দেশভ্রমণের মাধ্যমে। এর দ্বারা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, মনের সংকীর্ণতা দূর হয় এবং দেশে দেশে অসন্তোষের প্রক্রিয়া দূর হয়। এই দেশভ্রমণ মানুষের হৃদয়ের প্রসার ঘটায় এবং হৃদয়কে উদার করে তোলে। দেশভ্রমণের ফলে মানুষের মন অকল্পনীয় আনন্দ অনুভব করে। তাই গৃহকোণ থেকে মুক্তি পেয়ে মানুষ অজানা এক প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দ উপভোগ করে। দেশের গণ্ডি ছেড়ে প্রবাসে পা দিলে আমরা সমস্ত ধর্মের মানুষ এক হয়ে উঠি। তাছাড়া ক্ষত বিক্ষত মানুষের হৃদয়ে ভ্রমণ শান্তির স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দেয় এবং মানসিক তৃপ্তি প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্যে যে শান্ত, স্নিগ্ধ, কোমল, পবিত্র পরিবেশ মানুষের অশান্ত হৃদয়ে দুঃখের প্রবাহে সমুদ্রের জোয়ারের মতো শান্তি প্রদান করে। বস্তুত বই পড়ে মানুষ জ্ঞান অর্জন ঠিকই, কিন্তু জ্ঞানের পাশাপাশি ভ্রমণও অত্যন্ত প্রয়োজনীয়। তাই পুঁথি সর্বস্ততার পরিবর্তে দেশ ভ্রমণে যেমন অভিজ্ঞতা পাওয়া যায়, তেমনই আনন্দিত হওয়া যায়। এই ভ্রমণের মাধ্যমে মানুষে মানুষে মিলনও সৃষ্টি হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়ার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে
সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।